where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্র, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ তোমাদের চতুর্থ অধ্যায় শুরু হয়েছে। সে অধ্যায়ের নাম ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। তো এই ব্রিটিশ মাস্টাররা যখন আমাদের ভারতবর্ষে আসলো, বিশেষত 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর, তাদের এক কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের মাধ্যমে যে শাসন ব্যবস্থাগুলো আমাদের ভারতবর্ষে হয়েছিল এবং তারা যে বিভিন্ন রকম প্রক্রিয়ার দ্বারা রাজস্ব সংক্রান্ত, প্রশাসনিক সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা তারা যে এগোতে চেয়েছিল, তারই অন্যতম অধ্যায় এটি, তোমাদের ভারত ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। তো গতদিন আমি আলোচনা করেছিলাম যে ব্রিটিশ যে প্রশাসনিক ব্যবস্থা, তারা যখন 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা অবলুপ্ত করলো, তারপরে তারা রাজস্ব সংক্রান্ত রাজস্ব বিভাগটাকে সুগঠিত এবং পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারই পরিণতি হয়েছিল ইজাদারি ব্যবস্থা, পাঁচশালা বন্দোবস্ত নামে, যেটি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। তারপরে হয়েছিল একশালা বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে রায়তওয়ারি বন্দোবস্তটি মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সিতে করা হয়েছিল। ওইখানে কোনো জমিদারের কোনো ভূমিকা ছিল না। সেইখানে কৃষকদের সঙ্গে গভর্নমেন্ট ডিরেক্ট 20 থেকে 30 বছরের একটা দীর্ঘমেয়াদী টার্মে ভূমি বন্দোবস্তটা করিয়ে নিয়েছিল। তো সেই রায়তওয়ারি বন্দোবস্ত পরে ভারতবর্ষের অন্য সীমানায় মহলওয়ারি বন্দোবস্ত, তোমরা লেখাটি দেখতে পাচ্ছ, মহলওয়ারি বন্দোবস্ত, এটি তারা করেছিল 1822 খ্রিস্টাব্দে। সেই সময়ে হল্ট ম্যাকেঞ্জি, ব্রিটিশ প্রশাসনিক যে অফিসার, তার তত্ত্বাবধানে মহলওয়ারি বন্দোবস্তটা হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। এটি তোমরা মাথায় রাখবে। এখন তোমাদের প্রশ্ন, স্যার এটি কি, মহলওয়ারি বন্দোবস্ত কি, কোথায় হয়েছিল, এর ফলাফল বা কৃষি ব্যবস্থায় মহলওয়ারি বন্দোবস্ত কতখানি ভূমিকা পালন করেছিল, সুগঠিত ভূমিকা পালন করেছিল কি নেতিবাচক ছিল, পুরোটাই। অবশ্যই আমরা সেই প্রসঙ্গে এবার চলে আসি। মহলওয়ারি বন্দোবস্ত, মহল, তোমরা যে শব্দটি লক্ষ্য করছো, সেই মহল শব্দের অর্থ হচ্ছে গ্রামের সমষ্টি, কয়েকটি গ্রামের সমষ্টি। মহল শব্দের অর্থ, এই মহলওয়ারি বন্দোবস্তটি প্রথমে করা হয়েছিল নর্থ ওয়েস্ট প্রভিন্স, মধ্য ভারত, বিশেষত উত্তর আর মধ্য ভারতকে কেন্দ্র করেই এই মহলওয়ারি বন্দোবস্তটা ব্রিটিশরা করেছিল। 1822 খ্রিস্টাব্দে হল্ট ম্যাকেঞ্জি এই বন্দোবস্তটা করেছিলেন। এই বন্দোবস্তর বৈশিষ্ট্যটা কি ছিল? হ্যাঁ, এই বন্দোবস্তে ব্রিটিশ কর্মচারীরা করেছিল কি, এইখানে প্রতিটা গ্রাম বা কয়েকটি গ্রামকে ধরে একটা মহলের সৃষ্টি করত এবং কয়েকটি গ্রামের
যে রাজস্ব সংক্রান্ত আদায় একটি ভদ্রলোক বা 2-3 জন, একজন বা ততাধিক 2-3 জনের সঙ্গে চুক্তিটা হতো বা বন্দোবস্তটা করা হতো। কিসের বিনিময়ে? তারা একটা বছরের শেষ দিনে বা সারা বছরের রাজস্ব একটা ব্রিটিশ কোষাগারে জমা দেবে। এই গ্রাম প্রধান বা যিনি দায়িত্বে থাকবেন সেই গ্রামের, সেই ভদ্রলোক কি করত? সকল গ্রামবাসীর কাছে তাদের যে ধার্য রাজস্ব, সেই রাজস্বটা তুলে নিয়ে গিয়ে ব্রিটিশ কোষাগারে জমা দিত। মহলওয়ারি বন্দোবস্তের একটা অন্যতম শর্তাবলী ছিল অবশ্যই এইখানে ভূমি বন্দোবস্তটা করা হয়েছিল জমি জরিপ করে, অর্থাৎ জমির উৎপাদিকা শক্তির হার নির্ণয় করে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল, যেটা কিন্তু তোমরা সেই 10 সালা বন্দোবস্ত বা রায়তওয়ারি বন্দোবস্ততে সেটা কিন্তু আমরা পাইনি। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কয়েকটি গ্রামের সমষ্টি সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে মহল, এবং গ্রামের সমষ্টির এই যে গ্রামের যে রাজস্ব একজন ভদ্রলোকের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হতো, তিনি এই রাজস্বটা তুলে নিয়ে গিয়ে ব্রিটিশ কোষাগারে দিতেন। এইবারে চলে এসো যে মহলওয়ারি বন্দোবস্তের গুরুত্বপূর্ণ সুদূর প্রসারী ফল কি ছিল? ছিল কি আদৌ? না। মহলওয়ারি বন্দোবস্তে তোমরা দেখবে, আমরা যতগুলো বন্দোবস্ত আলোচনা করব, কোনো বন্দোবস্তেই কিন্তু কৃষকদের জমিতে স্থায়ী মালিকানা সত্ত্ব দেওয়া হয়নি। এক। দ্বিতীয় নম্বর, কৃষকদের ওপরে এই মহলওয়ারি বন্দোবস্তে রাজস্বের পরিমাণ ছিল অনেক চড়া বা হাই। তোমরা বুঝতে পারছো, রাজস্বের হার ছিল অনেক হাই। তারপরে নিজস্ব মালিকানা সত্ত্ব দেওয়া হয়নি। তারপরে কি হয়েছিল জানো? যে কৃষক তার সেই এলাকায় তার নিজের রাজস্ব দিতে পারতো না, বাকি কৃষকদের তার সেই রাজস্বটা সেই গ্রামের সমষ্টি বা প্রধান মহলকে মিটিয়ে দিতে হতো। এটি একটি মিশ্র অর্থনীতি বা সুষ্ঠু অর্থনীতির পক্ষে ভারতবর্ষে ছিল এটা একটা কিন্তু অন্তরায়। এটি মাথায় রাখবে। তো এই ছিল মহলওয়ারি বন্দোবস্ত। তোমাদের মহলওয়ারি বন্দোবস্ত কি, মহল শব্দটির অর্থ কি, কবে কে করেছিলেন, কোথায় হয়েছিল মহলওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত কৃষকদের উপরে কি প্রভাব ফেলেছিল। নেক্সট আমরা চলে আসি ভাইয়াচারি বন্দোবস্ত। ভাইয়াচারি বন্দোবস্ত, এই বন্দোবস্তটি হয়েছিল 1824 খ্রিস্টাব্দে। এই বন্দোবস্তটা করেছিলেন সেই ব্রিটিশ কর্মচারী এলফিন স্টোন এবং হল্ট ম্যাকেঞ্জি। মাথায় রাখবে 1, 2 এবং 3 মার্কের কোশ্চেনের জন্য ভাইয়াচারি বন্দোবস্ত হয়েছিল 1824 খ্রিস্টাব্দে এলফিন স্টোন এবং হল্ট ম্যাকেঞ্জির প্রচেষ্টায় এই ব্যবস্থাটা করা হয়েছিল। এবার আমরা চলে আসি ভাইয়াচারি ব্যবস্থাটি কি। অবশ্যই ভাইয়াচারি বন্দোবস্তটি করা হয়েছিল পাঞ্জাব প্রদেশে, শুধুমাত্র পাঞ্জাব প্রদেশে এই ব্যবস্থাটি করা হয়েছিল। এইখানে কি করা হয়েছিল জানো? তোমরা অবাক হবে। ওইখানে কয়েকটি গ্রামকে ধরে বন্দোবস্ত করা হয়েছিল। এইখানে হয়েছিল কি, পাঞ্জাবের প্রতিটা কৃষকের সঙ্গে সরকারের রাজস্ব নির্ধারণ হয়েছিল। জিনিসগুলো কিন্তু তোমরা ভাবার চেষ্টা করবে। আমি এই বন্দোবস্তগুলোর শেষে তোমাদের আবার একটা ক্লারিফিকেশন দিয়ে দেবো। চিরস্থায়ী বন্দোবস্তে হলো কি, একটা বিশাল ডিস্ট্রিক্ট বা বিশাল এলাকার দায়িত্বে থাকলেন জমিদার। রায়তওয়ারি বন্দোবস্ত হলো কি, সেখানে জমিদার হলো না, কৃষকদের সঙ্গে করে না হলো 20 থেকে 30 বছরের মেয়াদে। মহলওয়ারি বন্দোবস্তে কি হলো, কয়েকটা গ্রামের সমষ্টিকে ধরে করা হলো। ভাইয়াচারি বন্দোবস্তে কি হলো, প্রতিটা কৃষকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি গভর্নমেন্ট এই বন্দোবস্তটা করেছিল নির্দিষ্ট পরিমাণ খাজনা দেওয়ার বিনিময়ে। এবং তোমরা অবাক হবে, ভাইয়াচারি বন্দোবস্ত 2-3 বছর অন্তর অন্তর কিন্তু খাজনাটা বৃদ্ধি হতো কৃষকদের উপরে। এবং কৃষকরা এই বন্দোবস্তের দ্বারা কৃষকরা কিভাবে খাজনা দিত, তাদের এই ব্রিটিশরা যেটা প্রতিস্থাপিত করতে চেয়েছিল যে ভাইয়াচারি বন্দোবস্তে প্রতিটা কৃষকের কাছে তো খাজনাটা এসে নিয়ে যাওয়া যাবে না। তাহলে ওই গ্রামের একটি গ্রামে ধরো 20 জন কৃষক, সেই 20 জন কৃষকের খাজনাটা তুলতো একজন লোক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ভদ্রলোক ব্রিটিশ কোষাগারে গিয়ে সেই খাজনাগুলো মিটিয়ে দিয়ে আসতো। এবং এইখানে কিন্তু প্রতিটা কৃষককে ধরে ধরে এই রাজস্ব বৃদ্ধিটা হতো। 2-3 বছর অন্তর কিন্তু রাজস্বের হার বেড়ে যেত। নেক্সট চলে এসো তালুকদারি ব্যবস্থা। এটা আমি তোমাদের টেক্সট বইয়ে খুব একটা লক্ষ্য করিনি, তবুও তোমাদের আমি অবগত করছি, তোমরা জেনে রাখবে। তালুকদারি ব্যবস্থাটি হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। কে করেছিল? গুবিন। 1856 খ্রিস্টাব্দে করেছিল গুবিন। কোথায় করেছিল স্যার? এটি হয়েছিল অযোধ্যায়।
অযোধ্যা নামক যে প্রদেশ সেই সময়ে ছিল, সেই অযোধ্যায় প্রদেশে তালুকদারি ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যবস্থাটা কি ছিল, কয়েকটি গ্রামকে ধরে একটা তালুকের সৃষ্টি করা হতো এবং সেইভাবে ব্রিটিশ সরকার এদের সঙ্গে বন্দোবস্তটা করে নিয়েছিল। তো এই যে মহলওয়ারি বন্দোবস্ত, ভাইয়াচারি, তালুকদারি বন্দোবস্ত তোমরা দেখতে পেলে, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এইবারে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি বিগত ক্লাস বা আজকেও বললাম যে প্রতিটা জায়গায় কিন্তু আমাদের কৃষকদের কোনো মালিকানা সত্ত্ব দেওয়া হয়নি, প্রতিটা বন্দোবস্তে কিন্তু রাজস্বের হার ছিল চড়া, তাই তো? হ্যাঁ, রাজস্বের হার চড়া থাকার সময় কৃষকরা কি করতো জানো, তারা রাজস্বটা তো মেটাতে হবে, রাজস্ব যদি না মেটায় তাহলে তাদের উপরে বিভিন্ন প্রশাসনিক ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী তাদের ব্যবস্থা নেবে গভর্নমেন্ট। তো কৃষকরা কি করতে বলতো, প্রতিটা এলাকায় একজন করে ভদ্রলোক থাকতো, তাকে বলা হতো মহাজন। মহাজন, তাকে বলা হতো মহাজন। এই মহাজনটা কি? মহাজন শব্দটির অর্থ তোমাদের মনে হবে মহান যে জন বা সৎ ব্যক্তি, তাই তো? ইতিহাসে কিন্তু তাই নয়। মহাজন, এই যে মহাজনী ব্যবস্থা আমি লিখেছি, এটি এসেছে মহাজন। তো মহাজন যেটির আক্ষরিক অর্থ আমি বললাম যে মহৎ যে জন, কিন্তু এইখানে হচ্ছে কিন্তু তোমরা জেনে রাখবে সুদখোর ব্যক্তি, অর্থাৎ ওই কৃষকরা যে এলাকায় যে কৃষকরা বসবাস করত, তারা যখন অতিরিক্ত খাজনা তারা মেটাতে পারতো না বিভিন্ন কারণে, তখন তারা কি করতো জানো, তারা গিয়ে এই মহাজন সম্প্রদায়ের কাছে কিন্তু ঋণ নিত এবং সেই ঋণের পরিমাণ, সুদ যদি তোমরা শোনো, অঙ্কের পরিভাষায় 50 থেকে 60 বা 50 থেকে 60% এরকম হাই চড়া ইন্টারেস্টে এই মহাজনরা কৃষকদের ঋণ দিত। দুঃখের বিষয়, সেই ঋণের জাল থেকে কোনো কৃষক, বেশিরভাগ কৃষকই কিন্তু আর বেরিয়ে আসতে পারতো না। শেষ পর্যন্ত কি হতো জানো, কৃষকের যেটুকু জমি ছিল সেই জমিটি বিভিন্ন ব্রিটিশ আইনানুগ ব্যবস্থার দ্বারা এই মহাজন সম্প্রদায়রা হস্তগত করে নিত। তো ব্রিটিশ শাসনকালে এই জমিদার শ্রেণীর পাশাপাশি এই মহাজন সম্প্রদায়ও ছিল কিন্তু ভারতীয় কৃষকদের জন্য, বা ভারতীয় যে কৃষি বিদ্রোহগুলো হয়েছিল, উপজাতি বিদ্রোহগুলো যে হয়েছিল তোমরা জানো, সেই কৃষক উপজাতি বিদ্রোহীদের প্রথম টার্গেট কিন্তু ছিল এই মহাজন সম্প্রদায় বা জমিদার শ্রেণী। তো এই মহাজনী ব্যবস্থাটা তোমরা পড়ে নেবে। মহাজনী ব্যবস্থাটি কি এটি আমি আলোচনা করলাম, ঠিক আছে? এইবারে আমি তোমাদের যেটি বলতে চাইছি যে প্রথম দিন আলোচনা করলাম ইজাদারি ব্যবস্থা, তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে রায়তওয়ারি, মহলওয়ারি, ভাইয়াচারি, তালুকদারি, মহাজনী ব্যবস্থা। এই যে বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, রায়তওয়ারির সঙ্গে মহলওয়ারি বন্দোবস্তের পার্থক্য কি, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তওয়ারি বন্দোবস্তের পার্থক্য কি, মহলওয়ারি বন্দোবস্তের সঙ্গে ভাইয়াচারি বন্দোবস্তের পার্থক্য কি, এইভাবে কিন্তু কোশ্চিনগুলো আসতে পারে। তোমরা যদি ইউনিট ওয়াইজ বন্দোবস্তগুলো পড়ে নাও, তাহলে পার্থক্য যখন দেবে তোমাদের স্কুলে, আমরা আশা করব তখন কিন্তু তোমাদের লেখাটা কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে তোমাদের মনে হয়তো আজকে একটি কোশ্চিন খেলছে, আমি জানি যে স্যার ভারতবর্ষ তো একটি দেশ, তাহলে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ব্যবস্থা কেন? একটি তো আইন থাকা উচিত ছিল। খুব সুন্দর, এটি খুব সুন্দর বিষয় তোমাদের জন্য। তার কারণটা কি জানো, বাংলা, বিহার, উড়িষ্যাতে ব্রিটিশদের আনুগত্য পোষিত যে জমিদার শ্রেণীটা ছিল, এই জমিদার শ্রেণী দক্ষিণ ভারত বা তোমার নর্থ ওয়েস্ট প্রভিন্সে ছিল না। তাহলে তুমি ভাবো, বাংলা, বিহার, উড়িষ্যাতে আমাদের জনঘনত্বের পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি। এইখানে প্রতিটা কৃষকের সঙ্গে ধরে ধরে ইন্ডিভিজুয়ালি বন্দোবস্ত করা ব্রিটিশদের সেই জনবল বা লোকবল বা সেই প্রশাসনিক কাঠামোটা ছিল না। তখন ব্রিটিশরা কি করলো, এইখানে জমিদারদের হাতে মালদা ডিস্ট্রিক্ট দিয়ে দিল, জমিদারদের হাতে দিনাজপুর ডিস্ট্রিক্ট দিয়ে দিল। তো ঠিক উল্টো দিকে দক্ষিণ ভারত বা এই ভাইয়াচারি, মহলওয়ারি যে প্রভিন্সগুলোতে হয়েছিল, সেই বন্দোবস্ত কি হয়েছিল, ওইখানে জনবল বা জনঘনত্বের পরিমাণটা কম ছিল এবং ব্রিটিশদের আনুগত্য পোষিত কোনো জমিদার শ্রেণী সেখানে ব্রিটিশরা সৃষ্টি করতে পারেনি। তারা সেখানে বাধ্য হয়ে কৃষকদের সঙ্গে বা গ্রামের সমষ্টির সঙ্গেই বন্দোবস্তটা করিয়ে নিয়েছিল।
বুঝতে পেরেছ? আরও কিছু পার্থক্য দেখা যায়, সেটি কি, যে বাংলা, বিহার, উড়িষ্যায় ফসলের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী যে বন্দোবস্ত হয়েছিল, সেই তোমার দক্ষিণ ভারত, মাদ্রাজ বা বম্বে প্রেসিডেন্সিতে উৎপাদিকা শক্তির হারটা অনেক বেশি ছিল। সেই অনুযায়ী সেখানে ব্রিটিশ মাস্টাররা দেখেছিল যে এইখানে যদি আমরা বেঙ্গলের মতন সেই একই ইন্টারেস্ট রাখি তাহলে আমাদের ক্ষতি হবে। সেই জন্য ওইখানে কিন্তু কৃষকদের উপরে ইন্টারেস্টটা কিন্তু বেশি ছিল, খাজনাটা বেশি ছিল। তদ্রূপ আমরা যখন পাঞ্জাব প্রদেশে চলে যাচ্ছি, তোমরা জানবে এখন এই নিচু ক্লাসে যে আমাদের গম উৎপাদনে গোটা ভারতবর্ষে বা বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনে যে দেশটা প্রথম কথা বলা সেটা হচ্ছে পাঞ্জাব। তোমরা বাড়িতে টিভির খবর দেখলে তোমরা লক্ষ্য করবে বাবা মায়ের সঙ্গে যে পাঞ্জাবি কৃষকরা কিন্তু ভীষণ, আমাদের যে বেঙ্গল কৃষক এদের থেকে ভীষণ ওরা শিক্ষিত, ভীষণ চালাক। এবং আমি আমাদের স্যারের কাছে শুনেছিলাম ছোট বয়সে যে আমাদের কৃষকদের যেখানে 2টি গরু বা 4টি গরু, একটি হাল থাকে, হাল যেটা লাঙল বলা হয়, চাষ করে, সেইখানে পাঞ্জাবি কৃষকদের হাতে থাকে একটা থেকে 2টো করে ট্রাক্টর। ব্যাপারগুলো ভাববে, অর্থাৎ ওরা যেটা বলে কৃষি ব্যবস্থা অনুযায়ী সেই পথটা কিন্তু আমাদের ভারতবর্ষ এখনো দেখায়। এবং ওদের আন্দোলনগুলো এই জন্য তোমরা টিভিতে লক্ষ্য করবে, খুব শক্তিশালী আন্দোলন পাঞ্জাবি কৃষকদের। তো পাঞ্জাবে ব্রিটিশরা কি করলো, খুব চালাক ছিল যে এখানে জমি তো খুব উর্বর, এখানে লোক সংখ্যাও সেরকম জনঘনত্ব নেই, এখানে তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি যদি কৃষককে ধরে ধরে রাজস্ব ব্যবস্থা করি তাহলে আমাদের লাভটা খুব বেশি হবে। এই জন্যই ব্রিটিশ মাস্টাররা দেশ একটা, কিন্তু সিস্টেম করেছিল 5 থেকে 7টা। বুঝতে পেরেছ? আশা করি তোমাদের এই বিভিন্ন যে বন্দোবস্ত, সেটেলমেন্টগুলো আমি অবগত করতে পারলাম। এবারে নেক্সট, কৃষির বাণিজ্যকরণ। তো কৃষির বাণিজ্যকরণ, ইংরেজি শব্দটি তোমরা দেখতে পাচ্ছ, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। তোমাদের এইগুলি নতুন টপিক, ক্লাস 8ম শ্রেণীতে বিষয়গুলো আমাদের গভর্নমেন্ট ইনপুট করেছে এবং জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা যত উঁচু ক্লাসে যাবে এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। তো কৃষির বাণিজ্যিকরণটা কি, এই জিনিসটার আগে মানে তোমাদের বুঝতে হবে। ব্রিটিশ মাস্টাররা তারা কি করেছিল, ভারতবর্ষে যে ফসলগুলো তারা রপ্তানি করে বেশি মুনাফা অর্জন করতে পারবে সেই ফসলগুলো কৃষিভিত্তিক চাষ, তারা মুনাফাটা ইনভেস্টের দ্বারা, তাদের মুনাফা ইনভেস্টের দ্বারা কৃষিভিত্তিক চাষ তারা করিয়ে নিত। এক কথায় কি, যে বাণিজ্যের জন্য প্রয়োজনীয় যে পণ্যাদি ব্রিটিশ মাস্টাররা সেটা কৃষিভিত্তিক আমাদের কৃষকদের দ্বারা করিয়ে নিত। ইহাই হচ্ছে কৃষির বাণিজ্যিকরণ বা কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। ভারতে ব্রিটিশ প্রশাসনের যে বিভিন্ন রাজস্ব সংক্রান্ত যে সিস্টেমগুলো তারা করেছিল, অর্থাৎ ভারতে তাদের সাম্রাজ্যকে স্থাপনের জন্য যে মুনাফা অর্জন, সেই মুনাফা অর্জনের অন্যতম একটি পথ কিন্তু ছিল কৃষির বাণিজ্যিকরণ। প্রিয় ছাত্র, তোমরা এটি জেনে রাখবে এই সহজ ভাষায়। তো তারা কৃষির বাণিজ্যিকরণটা কিভাবে করেছিল? কৃষির বাণিজ্যিকরণকে এসো আমরা দুইভাবে আলোচনা করতে পারি। তারা একটি করেছিল বাগিচা ফসল, অন্যটি ছিল বাণিজ্য ফসল। একটি বাগিচা ফসল, অন্যটি বাণিজ্য ফসল। বাগিচা ফসলগুলো কি কি? চা, কফি। বাগিচা ফসলগুলো হচ্ছে চা ও কফি, এটি হচ্ছে বাগিচা ফসল। আর বাণিজ্য ফসলগুলো কি কি ছিল? তামাক, আফিম, নীলকে কোনো কোনো জায়গায় বাগিচা ফসল হিসেবেও ধরছে। তামাক, আফিম, নীল, এই চাষগুলো ছিল বাণিজ্য ফসল, তোমরা জেনে রাখবে। তো কৃষির বাণিজ্যিকরণের যে প্রসেসিং, সেটা প্রসেসিংটা দুইভাবে হয়েছিল। একটা হচ্ছে বাগিচা ফসল, একটি বাণিজ্য ফসল। বাগিচা ফসলটি বললাম চা, কফি, এই জিনিসগুলো। চা কফিগুলো কি হয়েছিল জানো? এই বাগিচা ফসল বলতে কি বোঝায়? বাগিচা ফসলগুলোর মধ্যে এই চা, কফি তোমরা জানবে, তোমরা বড় হলে এগুলি দেখবে পাহাড়ি এলাকায় সাধারণত চা কফিগুলো চাষ করা হয়। এই যে
তোমার চা কফি, এটাতে কি হয় বলো তো, প্রচুর মুনাফা ইনভেস্ট করতে হয়, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, প্রচুর আধুনিক সিস্টেম ইনভেস্ট করতে হয় এবং এলাকাকে বেছে নিতে হয়। এই জায়গায় ব্রিটিশ মাস্টাররা কি করত, তাদের যে প্রচুর মুনাফা এই জায়গায় তারা ইনভেস্ট করতো, করে এইখান থেকে এই পণ্যাদিগুলো রপ্তানি করে প্রচুর তারা আর্ন করত, অর্থ আর্ন করত। এবং এই যে চা কফি এগুলোতে যে প্রচুর পরিমাণে মুনাফা ইনভেস্ট করার দ্বারা এইখানে হেল্প করতো কারা, আমাদের কৃষকরা, অবশ্যই আমাদের কৃষকরা। কিন্তু আমাদের কৃষকদের কোনো লাভ হয়নি। তো এই কৃষির বাণিজ্যিকরণের, অর্থাৎ ব্রিটিশরা ভারতবর্ষে বাণিজ্যের জন্য যে কৃষি ব্যবস্থার, যে বাণিজ্যের জন্য কৃষির বাণিজ্যিকরণটা বোঝার চেষ্টা করবে, বাণিজ্যের জন্য যে কৃষি ব্যবস্থাটা ব্রিটিশরা সূচনা করেছিল তার মধ্যে বাগিচা ফসল ছিল অন্যতম। চা কফিতে মুনাফা হতো প্রচুর, যেখানে আমাদের কৃষকদের যেহেতু সেই মুনাফা বা সেই লেভেলে আমাদের কৃষকরা কখনো পৌঁছয়নি, তারা ছিল গরিব, ন্যাচারালি এইখানে টোটাল মুনাফাটা ব্রিটিশদের ইনভেস্ট করা হতো এবং সেইখান থেকে প্রচুর মুনাফা অর্জন করতো। নেক্সট চলে এসো বাণিজ্য ফসল। বাণিজ্য ফসল তামাক, আফিম, নীল, এই যে সমস্ত যে শস্যগুলো, এগুলোতে তারা কি করতে পারতো, এগুলো আমাদের কৃষকরাই চাষ করত। কিন্তু এইখান থেকে কৃষকদের যে এই যে ফসলগুলো দেখছো, এই ফসলগুলো ব্রিটিশ মাস্টাররা রপ্তানি করত তাদের বাইরের দেশগুলিতে, রপ্তানি করে বেশি পরিমাণে মুনাফা অর্জন করত। এবং এই ফসলগুলো যখন চাষ হতো, এই ফসলগুলো চাষের সঙ্গে আমাদের কৃষক ভাইয়েরা ডিরেক্ট এখানে জড়িত ছিল। কিন্তু মুশকিলটা হলো, এই বাণিজ্য ফসল আর বাগিচা ফসল, এই দুটো জিনিস, অর্থাৎ বাণিজ্যের দ্বারা কৃষির উৎপত্তি, এটাই হচ্ছে কৃষির বাণিজ্যকরণ। বেশ, তাহলে বাগিচা ফসল এবং বাণিজ্য ফসল থেকে তারা যে প্রচুর পরিমাণে আর্ন করত, এই আর্ন করতে গিয়ে কি হয়েছিল জানো, এই কৃষির বাণিজ্যিকরণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা, বিশেষত ভারতীয় কৃষক যে সিস্টেম, সেই কৃষক সিস্টেমকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। অর্থাৎ কৃষকদের মধ্যে স্তর বিন্যাস করে দিয়েছিল, আপার লেভেল কৃষক, মধ্য লেভেলের কৃষক, নিম্ন লেভেলের কৃষক, এবং কৃষকদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করে দিয়েছিল এই কৃষির বাণিজ্যকরণ। তো সেই কৃষির বাণিজ্যকরণ কিভাবে গোষ্ঠী দ্বন্দ্ব লাগিয়েছিল তোমাদের এটা হয়তো মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা জানবে যে এই বাগিচা বা বাণিজ্যিক ফসলগুলি উৎপাদন করতে উন্নত মানের সার, উন্নত মানের প্রযুক্তিগত মেশিন, উন্নত মানের সেই খাল কেটে জল নিয়ে আসা, এটা কিন্তু আমাদের সাধারণ কৃষকদের পক্ষে সম্ভব ছিল না। এটা শুধুমাত্র বিত্তশালী কৃষক, যারা উচ্চ হারে খাজনা দিত ব্রিটিশ মাস্টারদের, তারাই এই জিনিসগুলো কিন্তু নিতে পারত। স্বভাবতই কি হয়েছিল, উচ্চ শ্রেণী কৃষক তারাই এই ফসলগুলো চাষ করেছিল বা ফসল চাষের সঙ্গে যুক্ত করতে বলেছিল। কিন্তু আমাদের নিম্ন লেভেলের কৃষক, যারা দিন আনে দিন খায়, যাদের অল্প জমি, তাদের কিন্তু কোনো লাভবান হয়নি তারা। তো এই ছিল কৃষির বাণিজ্যিকরণ। কৃষির বাণিজ্যিকরণের পর তোমাদের বইয়ে যেটি চলে আসছি আমরা, সেটি হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নদিয়ার চৌগাছা নামে একটি এলাকায়। সেইখানে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। তোমরা এটি মাথায় রাখবে। তো নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে, নেতৃত্ব দিয়েছিল দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। স্যার, নীল বিদ্রোহটি কেন হয়েছিল? এই নীল বিদ্রোহের অন্যতম কারণ বা কৃষির বাণিজ্যিকরণ বা আমরা ক্রমানুযায়ী যে ক্লাসগুলো আজকে আলোচনা করব, তার অন্যতম কারণ ছিল একটা শব্দ। সেই শব্দটি তোমরা গ্রামগঞ্জে শুনে থাকবে, সেটি হচ্ছে কি জানো, দাদনী প্রথা। এবার আমি চলে আসি, দাদনী প্রথাটা কি জিনিস। দাদনী প্রথাটা কি জিনিস তোমরা এটা আগে জেনে নাও। দাদন, তোমরা গ্রামগঞ্জে শুনবে যে আমাদের কৃষক ভাইয়েরা দাদন খাটতে গিয়েছে, তাই তো? হ্যাঁ, দাদনটা হচ্ছে যে উৎপাদক অর্থাৎ কৃষক এবং তাকে উৎপাদনে অর্থ দিয়ে যে সাহায্য করবে, অর্থাৎ এইখানে তুমি বলতে পারো সেই যারা ব্রিটিশ মাস্টাররা অর্থাৎ উৎপাদক এবং যারা ক্রেতা বা যারা ইনভেস্টমেন্ট করবে, তাদের মধ্যে
যে একটা অলিখিত টাকা লেনদেন, সেটাকেই বলা হচ্ছে দাদন। সহজ বাংলা ভাষায় কি স্যার? দাদনটা হচ্ছে আমাদের ভারতীয় সমাজে কৃষকদেরকে বাধ্য করা হতো, ব্রিটিশ সরকারি অফিসাররা বাধ্য করত, যে ফসলটা উৎপাদন করতে হবে সেই উৎপাদনের আগেই কৃষককে টাকা দিয়ে দেওয়া। এই যে অগ্রিম টাকা, দাদন শব্দটির অর্থ হচ্ছে অগ্রিম টাকা, তোমরা মাথায় রাখবে। তো এই দাদনী প্রথা, এই অগ্রিম টাকা কৃষকরা নিয়ে নিত। বেশ, এইবার কি মুশকিল হতো জানো? এই দাদন নেওয়ার পর সেই কৃষক সেই ব্রিটিশ কর্মচারী বা ভূমধ্যস্বত্বভোগী ইন্টারমিডিয়েটারি ক্লাস যে তাকে টাকাটা দিয়েছে, তার জন্যই সে কৃষিজ উৎপাদন করতে বাধ্য থাকতো। 1 নম্বর, সে অন্য কোথাও কিন্তু পণ্য বিক্রি করতে পারবে না। দ্বিতীয় নম্বর, দাদনের জন্য কৃষকের বেশি আয় হলেও সে আয় কিন্তু বেশি দামে কিন্তু সে ব্রিটিশ মাস্টাররা নেবে না, কারণ তাকে যেটুকু টাকা দেওয়া হয়েছে সেই সমপরিমাণ মূল্যের সমান সম্পত্তি ব্রিটিশরা কিন্তু নিয়ে নেবে। এতে করে কি হয়েছিল জানো? এই দাদনী প্রথায় আমাদের যে কৃষক কুল বা কৃষক সমাজ সেই কলোনিয়াল পিরিয়ডে, সেটি কি হয়েছিল যে কলোনিয়াল পিরিয়ডে কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এই দাদনী প্রথায় আমাদের ভারতবর্ষের যে কৃষি সমাজ ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা, একটা সুগঠিত যে একটা প্রথা, সেই প্রথাকে কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। তো এই দাদনী প্রথাটা নীল বিদ্রোহের সঙ্গে কি করে যুক্ত হলো স্যার? কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কি করে যুক্ত হলো স্যার? তোমাদের মনে প্রশ্ন খেলছে। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে যে নীলকররা এসেছিল, তারা জোর করে আমাদের কৃষকদেরকে দাদন দিয়ে দিত। দাদন কেন দিত? বলতো তোর এত বিঘা জমিতে তোকে নীল চাষটা করতে হবে। তো ভারতবর্ষে প্রথম নীল চাষটা বা নীলের বীজ যিনি নিয়ে এসেছিলেন, তার নাম হচ্ছে লুই বোনার্ড। এই নামটি মনে রাখবে। তিনি 1776 খ্রিস্টাব্দে প্রথম নীলের বীজ এই ভারতবর্ষে নিয়ে এসেছিল। কিন্তু এই দাদনী প্রথা নীল বিদ্রোহকে কিভাবে ইন্ধন জুগিয়েছিল তোমাদের মনে হয়তো প্রশ্ন খেলছে। হ্যাঁ, এই দাদনের দরুন কৃষকরা নীল চাষ করতে বাধ্য থাকতো। এবং কি হতো জানো? একবার নিজের পতিত জমিতে যদি নীল চাষ করা হতো, সেটি 5 থেকে 6 বছর সেই জমি কিন্তু অনুর্বর থেকে যেত। তাহলে যে জমিটা ছিল কৃষকের উর্বর, সেখানে নীল চাষ করার জন্য সে কি হলো? জমিটি অনুর্বর হয়ে গেল। কেন স্যার নীল চাষ কেন করবে আমাদের ঘরের কৃষকরা? তোমাদের মনে প্রশ্ন। হ্যাঁ, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লবের দরুন তাদের ওইখানে নীল রং বা নীল রঞ্জকের ভীষণ চাহিদাটি ছিল। সেই অতিরিক্ত নীল আমাদের ভারতবর্ষের যে এই যে মাটি, এই মাটিতে নীলটা খুব ভালো হতো। বাধ্য হয়ে তখন কি করতো নীলকররা? যেহেতু কলোনিয়াল মাস্টার বা ব্রিটিশরা ওইখান থেকে চাপ দিচ্ছে, তারা এখানে অধীনস্থ কোম্পানি কর্মচারী, তারা আমাদের কৃষকদের উপরে জোর করে নীল চাষটা করিয়ে নিত। এরই দরুন ঘটে গেছিল নীল বিদ্রোহ 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহটির শেষ পর্যন্ত ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে কৃষকদের খুব ক্ষতি হচ্ছে। বাধ্য হয়ে 1862 খ্রিস্টাব্দে আইন পাশ করে নীল চাষ বন্ধ করে দেওয়া হয়। কত খ্রিস্টাব্দে বন্ধ করা হয়? 1862 খ্রিস্টাব্দে বাধ্যতামূলক নীল চাষ বন্ধ করে দেওয়া হয়। নীল বিদ্রোহ অনেক বড় একটা অধ্যায়, তোমাদের এই নিচু ক্লাসে ছোট করে আলোচনা আমরা করলাম, ছোট করেই দেওয়া আছে। নেক্সট, দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডেকান রায়ট, এটি কত সালে হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্য মানে তোমরা বুঝতে পারছো আমাদের যে ভারতের ম্যাপ, ওপরে উত্তর, নিচে দক্ষিণ, তোমার এই সাইডে পূর্ব, তার অন্য সাইডে হচ্ছে পশ্চিম দিক। তো দাক্ষিণাত্য হাঙ্গামা স্বভাবতই সেই সময়ে কলোনিয়াল পিরিয়ডে দাক্ষিণাত্য বলতে আমরা কিন্তু পার্টিকুলারলি বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সিকেই বোঝাতাম সেই সময়ে, কিন্তু মাথায় রাখবে। তো দাক্ষিণাত্য বিশেষ করে এই বোম্বাইয়ের পুনা ও আহমেদনগর, এই দুটি জায়গায় 1875 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ ঘটেছিল। সেই বিদ্রোহটির নাম হচ্ছে দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডেকান রায়ট। কেন ঘটেছিল? অত্যাধিক হারে সেই এলাকায় অত্যাধিক হারে তোমার রাজস্বের হারটা ছিল বেশি। কেন স্যার? কারণ তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে রায়তোয়ারি বন্দোবস্ত কোথায় হয়েছিল? বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সিতে। সেই মাদ্রাজ বা বোম্বাই প্রেসিডেন্সিতে রায়তোয়ারি বন্দোবস্ত হওয়ার জন্য কি হয়েছিল? কৃষকদের উপরে খাজনার পরিমাণটা কিন্তু অনেক গুণ বেশি ছিল। স্বভাবতই কৃষকরা সর্বশান্ত হয়ে যেত। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ কি ছিল জানো?
তুলা আমদানি, ভারতবর্ষ থেকে হিউজ পরিমাণ তুলা বিদেশে যেত। তো আমাদের এই দক্ষিণ ভারতে তার যে ব্ল্যাক সয়েল, কালো মাটিতে তুলাটা খুব ভালো চাষ হতো। তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ যখন চলছিল, হিউজ পরিমাণ তুলার একটা চাহিদা ছিল এই পাশ্চাত্যের কান্ট্রিগুলোতে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ যখন 1870 খ্রিস্টাব্দের দশকে বন্ধ হয়ে গেল, 1870 খ্রিস্টাব্দের দশকে যখন বন্ধ হয়ে গেল, তখন কি হলো জানো, তুলা আমদানিটা ভারতবর্ষ থেকে কমে গেল। স্বভাবতই কি হলো বলতো, তুলা বিক্রি করে কৃষকদের যে আর্নটা হতো এবং তারা খাজনাটা অতি সহজেই শোধ করতে পারত, এই সময়ে খাজনাটা আর শোধ করতে পারলো না। খাজনার চাপটা বেড়ে গেল, যেহেতু তারা তুলা বিক্রি করতে পারছে না। এর উপরে আর একটি সিস্টেম তাদেরকে আরো হিংস্র করে তুলেছিল, সেটি কি জানো, দাক্ষিণাত্যে একটি সম্প্রদায় ছিল, সেই সম্প্রদায়ের নাম বলা হয় সান্ধ্যকার। কি বললাম, সান্ধ্যকার। এই সান্ধ্যকাররা ছিল একজন মহাজন সম্প্রদায়, সান্ধ্যকার গোষ্ঠীরা ছিল মহাজন সম্প্রদায়। ইতিমধ্যে তোমরা অবগত হয়েছে যে মহাজন প্রথাটা কি খারাপ প্রথা, তাই তো? হ্যাঁ, সান্ধ্যকাররা ছিল সেই মহাজন সম্প্রদায়। কি করতো কৃষকরা বলতো, বাধ্য হয়ে যখন তারা খাজনা পরিশোধ করতে পারতো না, তখন বাধ্য হয়ে এই সান্ধ্যকারদের কাছে গিয়ে ঋণ নিত। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছো, এই সান্ধ্যকাররা ঋণ দিয়ে দিলে তারপরে কি হবে, সেই অতিরিক্ত চড়া হারে ইন্টারেস্ট কৃষকরা দিতে সর্বশান্ত হতো। নয়তো তারা কি করতো বলতো, তাদের যে জমি ছিল বা ফসল উৎপাদন হতো, টোটালটাই সান্ধ্যকারদের দিয়ে দিতে বাধ্য হতো। এই কারণগুলো, অতিরিক্ত রাজস্ব, তুলা আমদানি বন্ধ, তারপর সান্ধ্যকারদের অত্যাচার, এই এতগুলো কারণের জন্য দাক্ষিণাত্য হাঙ্গামা বা দাক্ষিণাত্য বিদ্রোহ ঘটেছিল 1875 খ্রিস্টাব্দে। এই যে বিদ্রোহটা যখন ঘটে গেল, তখন ব্রিটিশ মাস্টাররা কি করলো, এটাকে প্রতিরোধের জন্য কতগুলো ব্যবস্থা নিয়েছিল। অবশ্যই তারা এক নম্বর যেটা করলো, একটা কমিশন নিয়োগ করলো 1876 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম, 1876 খ্রিস্টাব্দে। সে কমিশনটা কি করলো, এখন থেকে জোর করে কৃষকদের গ্রেপ্তার করা যাবে না। তারা যদি খাজনাটা দিতে অপারগ হয়, তাহলে জোর করে কৃষকদের গ্রেপ্তার করা যাবে না। এবং দাক্ষিণাত্য হাঙ্গামার কারণটা কি ছিল সেটা অনুসন্ধানের জন্য এই কমিশন এই রায়টি দিল। নেক্সট কি হলো, 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ মাস্টাররা এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট নামে একটি আইন পাস করে দিল। সে আইনে কি বলা হলো, যে এখন থেকে জোর করে মহাজনরা কৃষকদের উপরে তাদের বকেয়া খাজনা আর আদায় করতে পারবে না। আর কি বলা হলো, যদি মনে হয় যে কোনো কৃষকের কাছে খাজনা তাদের পাওনা আছে, তাহলে কি হবে, সেই কৃষকের সঙ্গে মহাজন সম্প্রদায় গ্রামেই বসে একটা সালেসি সভা বা বিচার সভা গঠন করা হবে এবং সেটা আলোচনার মাধ্যমে কিন্তু মিটিয়ে নিতে হবে। কিন্তু অতিরিক্ত খাজনা জোর করে নেওয়া যাবে না, জোর করে তাদের গ্রেপ্তার করা যাবে না। এই এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু 2 বা 3 মার্কের জন্য এই আইনটি ভীষণ ইম্পর্টেন্ট, 1879 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল। নেক্সট চলে আসি আমরা টিনান্সি অ্যাক্ট। এটির বাংলা মিনিং হচ্ছে প্রজাস্বত্ব আইন। এটির বাংলা মিনিং কি বললাম আমি, প্রজাস্বত্ব আইন। প্রজাস্বত্ব আইন। এই প্রজাস্বত্ব আইনটি কি, তোমাদের মনে হয়তো প্রশ্ন খেলছে। তোমরা দেখবে আমার বিগত 2টো ক্লাসে যে ব্রিটিশরা ভারতবর্ষে যে বন্দোবস্তগুলো করেছিল, সবগুলোই কিন্তু কৃষকের এগেনস্টে ছিল, তাই তো? হ্যাঁ, কৃষকরা জমিতে মালিকানা সত্ত্ব পায়নি, কৃষকদের উপরে খাজনার পরিমাণ ছিল বা খাজনা বা রাজস্বের পরিমাণ ছিল হাই। তো কৃষকদের উপকারের জন্য, কৃষকদের কথা ভেবে এই কলোনিয়াল মাস্টার বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা একটি আইন পাস করেছিল। সেই আইনটি হচ্ছে প্রজাস্বত্ব আইন। ইংরেজিতে বলা হচ্ছে টিনান্সি অ্যাক্ট। টিন্যান্ট, রায়ত, এই শব্দগুলো সব কৃষক বা প্রজার সম্পর্কে যুক্ত। ইংরেজি টার্মগুলো তোমরা এখন থেকে অভ্যস্ত হয়ে উঠবে। তো টিনান্সি অ্যাক্ট, এই প্রজাস্বত্ব আইনগুলো তাহলে কারা পাস করেছিল, কলোনিয়াল মাস্টার অর্থাৎ ব্রিটিশরা পাস করেছিল। কাদের জন্য, আমাদের কৃষক ভাইদের ভালোর জন্য। তো বাংলায় 1885 খ্রিস্টাব্দে একটা টিনান্সি অ্যাক্ট
বা প্রজাস্বত্ব আইন পাস হয়েছিল। কেমন? তো স্যার এই আইনে কি বলা হয়েছিল? এই আইনে বলা হয়েছিল যে কোনো কৃষক কোনো জমিতে সে যদি 12 বছর বা তার বেশি সেই জমি চাষ করে থাকে, তাহলে সেই কৃষককে জমি থেকে কোনো মতেই উচ্ছেদ করা যাবে না। মাথায় রাখবে প্রিয় ছাত্র, টেনেন্সি অ্যাক্টের অন্যতম শর্ত ছিল যে কোনো কৃষক, কোনো জমিদার, মহাজন বা ভূঁইফোর, ভূমধ্যস্বত্বভোগী এদের জমিতে যদি সে চাষ করে থাকে 12 বছর, তাহলে কোনো মতেই তাকে তার জমি থেকে কিন্তু উচ্ছেদ করা যাবে না, অর্থাৎ জমিতে তার স্থায়ী সত্ত্ব দিতে হবে। আর কি হয়েছিল? কৃষকদের না জানিয়ে বা পরিস্থিতির কথা তাদের অবগত না করে হামেশাই খাজনা বৃদ্ধি করা যাবে না। খাজনা দিতে যদি তারা না পারে, তাহলে তাদের সঙ্গে একটা সালিসি সভা করতে হবে, সালিসি সভায় বসে সেটা মিটিয়ে নিতে হবে। কোনো মতেই কৃষকের জমি দখল করা যাবে না বা কৃষককে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। ইহাই ছিল প্রজাস্বত্ব আইনের অন্যতম বৈশিষ্ট্য, এটি তোমরা মাথায় রাখবে। নেক্সট আমরা চলে আসি সেটি হচ্ছে অবশিল্পায়ন বা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই শব্দটি ভীষণ ইম্পর্টেন্ট। ভারতবর্ষে যে সমস্ত ব্যবস্থাগুলো ব্রিটিশ মাস্টাররা করেছিল, তার অন্যতম একটা ডিমেরিট তোমরা বলতে পারো, সেটি হচ্ছে অবশিল্পায়ন, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন। বেশ, অবশিল্পায়নটি কি? ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষের চিরাচরিত ঐতিহ্যমণ্ডিত কুটির শিল্প ধ্বংস হয়ে গেছিল। অন্যদিকে তার প্রভু বা কলোনিয়াল মাস্টার, সেই দেশে হয়েছিল শিল্প বিপ্লব। আমাদের দেশে আমাদের শিল্প ধ্বংস, ওদের দেশে শিল্প বিপ্লব। তারই ঘাত প্রতিঘাতে ভারতবর্ষে যে ব্যবস্থাটা বা যে সিচুয়েশনটি দেখা দিয়েছিল, সেটিকেই আমাদের ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকরা বলছে অবশিল্পায়ন। অবশিল্পায়ন তোমরা মাথায় রাখবে, শিল্পায়নের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে অবশিল্পায়ন। অর্থাৎ আমার মালদাতে রেশম শিল্প ছিল, মালদাতে আম শিল্প ছিল, এই শিল্প দুটোকে গুড়িয়ে দিলাম আমি। গুড়িয়ে দিয়ে কি করলাম? এই শিল্পটা অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হলো। তাহলে কি হলো? আমাদের কুটির শিল্প বা আম শিল্প বা সিল্ক শিল্পর সঙ্গে যারা জড়িত তারা কি হবে এবার বলো? যারা আম বাগানের সঙ্গে যুক্ত তারা কি করবে? তারা বাধ্য হয়ে কৃষিকাজে মন দেবে, তাই তো? পেট তো চালাতে হবে, তাদের তো পরিবার চালাতে হবে। তো এই যে শিল্পায়নের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে অবশিল্পায়ন। আমাদের সেই সময়ে ব্রিটিশ মাস্টাররা কিছু সিস্টেম করেছিল, সেই সিস্টেমগুলোর জন্য ভারতকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কি কি সিস্টেম স্যার? অবশ্যই 1 নম্বরে হচ্ছে দাদনী প্রথা। দাদনী প্রথা তোমরা ইতিমধ্যেই যেটি অবগত হয়ে গিয়েছো, যে দাদন দেওয়া হতো কৃষকদের জোর করে, এবং সেই দাদনের দরুন কৃষকরা কোনোদিনও সেই তার বাইরে অতিরিক্ত মাল তারা যেমন তৈরি করতে পারতো না, সেই নির্দিষ্ট দামে লসে লোকসানে সেই দাদনের টাকা পরিশোধের জন্য সেই মালটি ব্রিটিশদের কাছে বিক্রি করত। দ্বিতীয় নম্বর, ব্রিটিশদের শুল্ক নীতি। শুল্ক নীতি কি করে অবশিল্পায়নটা হয়েছিল তোমরা দেখে নাও। শুল্ক নীতি, প্রিয় ছাত্র তোমরা অবাক হবে, ভারতীয় বস্ত্র কিসে হতো স্যার? হাতে বুনে। একটা মা 1 মাসে একটা শাড়ি তৈরি করত। ব্যাপারটা বুঝবে, 1 মাসে একটি শাড়ি তৈরি করছে, সেই শাড়ির দাম কীরকম হবে? ধরে নাও 100 টাকা, তখনকার দিনে 100 টাকা। আচ্ছা, হাতে বোনা শাড়ি কি খুব দেখতে সুন্দর হয়? মোটেও না। হাতে বোনা শাড়ি সুন্দর হবে না। বিভিন্ন কালারিং হবে স্যার? না, বিভিন্ন কালারিংও তুমি পাবে না। তার উল্টো দিকে ব্রিটিশ মাস্টাররা কি করলো বলো তো? ওইখানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়ে গেছে। শিল্প বিপ্লব হওয়াতে ওদের ছেলেরা যেহেতু ব্রেনি, ওরা নামি দামি মেশিন আবিষ্কার করেছে। সেইখানে কি হলো জানো? একটা মেশিনে 1 ঘন্টায় 1000টা শাড়ি বেরোতো। তাহলে মেশিনের শাড়ি দেখতে ভালো হবে না আমাদের মায়ের বোনার হাতে শাড়ি দেখতে ভালো হবে প্রিয় ছাত্র? অবশ্যই মেশিনের শাড়ি। চকচকে হবে, সুন্দর হবে, বিভিন্ন কালারিং হবে। তাহলে একটা মেশিন দিনে 1000টা শাড়ি বের করছে, আমাদের একজন মা বা বোন সে মাসে একটা শাড়ি তৈরি করছে। কোন শাড়িটার দাম বেশি হবে? আমাদের শাড়িটা যদি 100 টাকা হয়, ওদেরটা হবে 5 টাকা। তাহলে আমাদের ভারত হচ্ছে গরিব দেশ। গরিব লোক কোন শাড়িটা কিনবে? যেটা দেখতে সুন্দর সুন্দর এবং দামে সস্তা, তাই তো?
সেই শাড়িগুলো যখন ব্রিটিশরা এখানে দিতে শুরু করলো, কত চালাক দেখবে ব্রিটিশরা, তাদের ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, সে শাড়িগুলো এখানে তারা দিতে শুরু করলো। এইখানে ট্যাক্স বসালো 2.6%, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে শাড়ি বিক্রি করবে 2.6%। আর আমাদের মায়ের হাতে বোনা শাড়ি বা আমাদের যে কুটির শিল্প, সেটা যদি ব্রিটিশ মাস্টাররা কিনতে চায় বা ব্রিটিশ কিছু ভালো মানুষ তো ছিল, তারা যদি কিনতে চায়, সেইখানে বসালো 65% ট্যাক্স, অর্থাৎ 100 টাকা ভারতবর্ষের সেই শাড়ির দাম হলে ইংল্যান্ডে সেই শাড়ির দাম হয়ে গেল 165। বিষয়টি লক্ষ্য করবে। আর ব্রিটিশদের শাড়ির দাম যদি 5 টাকা হয়, ভারতবর্ষের দাম এসে হলো 7 টাকা। এইবার তোমরা বিচার করো যে ভারতের শাড়ি দেখতে সুন্দর না, বিভিন্ন কালারিং নয়, এটা দেখতে সুন্দর, বিভিন্ন কালারিং। আমাদের কুটির শিল্প ধ্বংস হয়ে গেছিল এই ব্রিটিশ শুল্ক নীতির চাপে। আর কি হয়েছিল জানো? ব্রিটিশ ব্যবসায়ীদের অসাধু তাদের যে ব্যবসায়িক ক্রিয়াকলাপ, এগুলো ভারতকে কি করেছিল জানো? ভারতকে রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পরিণত করে দিয়েছিল। এই কথাগুলি আমাদের প্রিয় ঐতিহাসিক সব্যসাচী ভট্টাচার্য তার প্রিয় লেখা বই ঔপনিবেশিক ভারতের অর্থনীতি, বইটি তোমরা কিন্তু মাথায় রাখবে। সব্যসাচী ভট্টাচার্য ঔপনিবেশিক ভারতের অর্থনীতিতে সেই অবশিল্পায়নের সংজ্ঞা দিয়েছে। কি সংজ্ঞা জানো? তোমরা শুনবে সেটি। তিনি বলেছেন যদি কোনো রাষ্ট্রের শিল্পজ আয় কমতে থাকে, কৃষিজ আয় বাড়তে থাকে এবং শিল্পে নিযুক্ত শ্রমিক যদি তাদের কাজ হারিয়ে কৃষিকাজে মন দিতে থাকে, তাহলে সেই ঘটনাকে অবশিল্পায়ন বলাই যায়। উনার এই মতবাদের সমর্থক যারা ছিল, অমিয় বাগচি, সেই তোমার তীর্থঙ্কর রায়, এরা কিন্তু বলেছে ভারতবর্ষ অবশিল্পায়নের সম্মুখীন হয়েছিল। কিন্তু কিছু ব্রিটিশ ঐতিহাসিক, মরিনসন, সিএ বেইলি, মরিস ডি মরিস, এরা বলেছে ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকরা যে বলছে ভারতবর্ষ অবশিল্পায়নের সম্মুখীন হয়েছিল, এই কথাটি সম্পূর্ণ একটি মিথ বা কাল্পনিক। ভারতে এরকম সমস্যা কখনো ক্রিয়েটই করেনি। ব্যাপারটি ভাবো। তার মানে অবশিল্পায়ন নিয়ে কিন্তু দুটি মত আছে। আমাদের যারা জাতীয়তাবাদী ঐতিহাসিক বলছে, তারা বলছে ব্রিটিশ শুল্ক নীতি, ব্রিটিশ যে ব্যবসার সিস্টেম, ব্রিটিশ দাদনী প্রথা, এই প্রথাগুলো কি করেছিল? ভারতকে একটি রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পরিণত করে দিয়েছিল। ভারত থেকে ব্রিটিশরা কি নিত জানো? কাঁচামাল নিয়ে চলে যেত। এবার কাঁচামাল নিয়ে যাওয়ার পর তারা মাল কোথায় বিক্রি করবে? ওর তো ব্রিটিশে সেখানে তো কলকারখানা হয়ে গেছে, তো মালগুলো বিক্রি করবে কোথায়? অবশ্যই তার যে উপনিবেশ, এই ভারত সহ যে অন্যান্য দেশগুলো, সেইখানে রপ্তানিকৃত সেই মালগুলো তারা এসে কিন্তু বিক্রি করতে শুরু করলো। দেখো, তোমার দেশ থেকে নিয়ে গেল র ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল, সেই কাঁচামাল নিয়ে গিয়ে তাদের শিল্পে তারা প্রস্তুত করলো, সেই মালটি ভারতবর্ষে এসে আবার বিক্রি করতে শুরু করলো। ভারতের অবস্থা কি হলো? ভারতে আস্তে আস্তে বেকারত্ব বেড়ে গেল, দুর্ভিক্ষ বেড়ে গেল, মহামারী বেড়ে গেল। ভারতকে ডিফারেন্ট টাইপ অফ ফেমিনিস্ট বা ফেমিনিজমের শিকার হতে হয়েছিল। ফেমিনিজম হচ্ছে তোমার দুর্ভিক্ষ। ভারতে অনেকগুলো দুর্ভিক্ষ ঘটেছে, তোমরা জানো, স্বাধীনতার আগে অনেকগুলো দুর্ভিক্ষ। ভারতে বেকারত্বের হার বেড়ে গেছিল। কৃষকরা, তাদের কি হয়েছিল? একটা কৃষকের হাতে ছিল 10 বিঘা জমি, সেইখানে ওই সান্যকার, কুমোর, কামার, এরা তাদের কাজ হারিয়ে ফেলেছে। তারা এসে কি করলো? কৃষিকাজে মন দিল। তাহলে একটা কৃষকের আয় কমতে কমতে তার হাতে যে 10 বিঘা জমি ছিল 2 বিঘা জমি হয়ে গেল। তাহলে ভারতবর্ষ কি গরিব হলো না আস্তে আস্তে ধনী হলো? তোমরা সহজ ভাষায় বুঝতে পারলে। তাহলে অবশিল্পায়নের জন্য ভারতবর্ষে কিন্তু দারিদ্র, দুর্ভিক্ষ, মহামারী এই জিনিসগুলো বেড়ে গিয়েছিল। তো ভারতের এই জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এই সিচুয়েশনকে, ঊনবিংশ শতাব্দীর এই যে সিচুয়েশন, একে যে টার্মের দ্বারা ব্যবহার করেছে সেটিকে বলছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ ভারতের বস্ত্রশিল্প, কুটির শিল্প ধ্বংস হয়ে গেল। অন্যদিকে ভারত কি হলো? একটি রপ্তানিকারক দেশ। তোমার বাড়িতে বাবা চাল উৎপাদন করে, বাবা চাল উৎপাদন করে কি করে? বিক্রি করে। বাবা যত বেশি চাল বিক্রি করবে, তোমরা ততটাই শক্তিশালী। কিন্তু বাবা যেদিন চাল বিক্রি করা কমিয়ে দেবে, জমিতে উৎপাদন শক্তি কমে যাবে, আমের উৎপাদন শক্তি কমে যাবে, তখন কি হবে? তোমাকে কিনে খেতে হবে। আর তুমি যখনই কিনে খেতে শুরু করবে, তখনই কিন্তু তুমি আস্তে আস্তে অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু হতে শুরু করেছো। তো ভারতবর্ষের অবস্থাটা ঊনবিংশ শতাব্দীতে ঠিক এইরকমই হয়েছিল বলে এই সব্যসাচী ভট্টাচার্য, অমিয় কুমার বাগচি, এই ধরনের ঐতিহাসিকরা মনে করে। তোমাদের আজকের আলোচনার বিষয়
কৃষির বাণিজ্যকরণ, নীলবিদ্রোহ, দাক্ষিণাত্য হাঙ্গামা, অবশিল্পায়ন, এগুলির দ্বারাই আজকের ক্লাসটি এইখানে শেষ হলো।